হ্যালো বন্ধুরা, 2009 সালের 31শে মে এয়ার ফ্রান্স 447 এটিসি রিডার থেকে উধাও হয়ে যায়। তখন না কোনো ভয়েস মেসেজ, না কোনো সিগন্যাল এবং না কোনো ড্যামেজের খবর পাওয়া যায়। হঠাৎ করে কোথায় গেল এই প্লেনটি, কী হলো এই প্লেনটির সাথে? এটি বছরের পর বছর ধরে একটি রহস্যই রয়ে গেল। আর আজকে আমরা সেই রহস্যের বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা এই এয়ার ফ্রান্স 447-এর রহস্য নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। 31শে মে 2009 সালে এয়ার ফ্রান্স 447 ব্রাজিলের একটি ইন্টারন্যাশনাল এয়ার থেকে উড্ডয়ন করেছিল প্যারিসে যাওয়ার জন্য। ব্রাজিল থেকে প্যারিসে যাত্রা করতে সময় লাগে প্রায় 10 ঘন্টা, কিন্তু এই প্লেনটি এই সম্পূর্ণ যাত্রাটি সম্পূর্ণ করতে পারেনি। কারণ যখন ব্রাজিল থেকে প্যারিসের জন্য এই প্লেনটি রওনা হয়, তখনই এই প্রায় 3 ঘন্টা উড্ডয়ন করার পরে এই প্লেনটি এটিসি রেডারের থেকে উধাও হয়ে যায়। সমুদ্রে এরকমটা হয় একটি নর্মাল ব্যাপার, কারণ সাধারণত এই সময়ে এই প্লেনগুলো এটিসি রেডারের রেঞ্জের বাইরে চলে যায়। কিন্তু ভয়ের বিষয় তো তখন হয় যখন এই সমুদ্রের ওই পারের এটিসি রেডারও এটাকে শনাক্ত করতে পারে না। এই সময় শুধু এটিসি কর্তৃপক্ষের কাছে শুধু একটা মাত্র রাস্তা ছিল, সেটা হলো অপেক্ষা করে যাওয়া। তাই তারা অপেক্ষা করেই যাচ্ছিল, কিন্তু এইরকম সময় কাটতে রইল এবং আর প্লেনটিকে আর এটিসি রেডারের কাছে পাওয়া যায় না। সকাল হতেই দুটি ফাইটার জেট পাঠিয়ে দেওয়া হয় সেই স্থানে যেখানে প্লেনটি শেষবারের মতো সিগন্যাল পাওয়া গিয়েছিল। সেখান থেকে যাবার পর বিমান কর্মীরা দুঃখের খবরটি পায়, সেই প্লেনটির অনেক পার্টস খুঁজে পাওয়া যায়। এয়ার ফ্রান্স 447 রহস্যজনকভাবে ধ্বংস হয়ে যায়। প্লেনের যাত্রীদের বাড়ির লোকেরা জানতেই পারেনি আদৌ প্লেনটি ক্রাশ করলো কীভাবে। এই ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য দুটো টিমকে সিলেক্ট করা হয়েছিল। একটি টিম ব্ল্যাক বক্সকে খোঁজার জন্য এবং দ্বিতীয়টি হলো প্লেন যাত্রা করা মানুষগুলোর ডেড বডিগুলোকে খোঁজার জন্য। প্রত্যেক দিন মৃতদেহগুলোকে উদ্ধার করে তাদের বাড়ির মানুষগুলোকে দেওয়া হচ্ছিল, কিন্তু সেই সকল লোকেদের মৃতদেহের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাদের পরিবারের লোক তাদের চিনতেই পারছিল না। 16 দিন খোঁজ চালানোর পর 224 জনের মধ্যে মাত্র 50টি মৃতদেহ পাওয়া যায়। বাদবাকি সব মৃতদেহের সাথে প্লেনের ব্ল্যাক বক্স সমুদ্রের গভীরে হারিয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক খোঁজার জন্য সমুদ্রের গভীরে নিউক্লিয়ার সাবমারিন ব্যবহার করা হয়। এই সাবমারিন ব্ল্যাক বক্স থেকে বেরোনো আল্ট্রাসনিক সিগন্যাল সাউন্ডকে খোঁজার চেষ্টা করছিল। প্লেনে থাকা ব্ল্যাক বক্স মাত্র 30 দিন পর্যন্ত সিগন্যাল দিতে পারে। তারপরে সিগন্যাল দেওয়া বন্ধ করে দিলে প্লেনটিকে খোঁজা ভীষণ কঠিন হয়ে পড়ে। তাই খুব তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করছিল নিউক্লিয়ার সাবমারিনটি, কিন্তু 12 মাস খোঁজার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি ব্ল্যাক বক্সের। সময়ের সাথে সাথে আশাও শেষ হয়ে যায়। ঘটনার 3 বছর পর 3 এপ্রিল 2012 সালে একটি প্রাইভেট টিম WHOI চমৎকার করে দেখালো এরা নিজেদের টেকনোলজি দ্বারা মাত্র 30 দিনে ব্ল্যাক বক্স খুঁজে বের করে। তারা জানতো সমুদ্রের গভীরে খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে না। যদি প্লেনটি সমুদ্রের ঘাস পাতার নিচে ঢাকা পড়ে যায় তাহলে সেই প্লেনটিকে খুঁজে পাওয়া অসম্ভব। তাই তারা সমুদ্রের ভিতর এক আন্ডার ওয়াটার ভেহিকলস পাঠায়। এই ভেহিকলসগুলো ছিল অটোমেটিক সাবমেরিন, সেগুলো রিমোট দ্বারা কন্ট্রোল করা যেত। এই অটোমেটিক সাবমেরিনগুলো বিশেষত্ব একটাই ছিল, এরা সমুদ্রের স্ক্যান করে এবং সমুদ্রের একটি মানচিত্র তৈরি করে। ঠিক যেমন একটি স্যাটেলাইট চাঁদের মানচিত্র তৈরি করে, তেমনই কিছু স্ক্যান করা ছবিগুলো থেকে সমুদ্রের ভিতরে প্লেনের একটি অংশ দেখতে পাওয়া যায়। সাথে সাথে একটি টিমকে সেখানে পাঠানো হয় এবং কিছু খোঁজার পর ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারকে রিকভার করা হয়। এর থেকে বোঝা যায় ঘটনার 3 বছর পরে এই ঘটনাটি রহস্য ফাঁস হতে চলেছে। ব্ল্যাক বক্স থেকে যে ঘটনা ধারণা করা হয় তা দেখে ইনভেস্টিগেটররা অবাক হয়ে যায়। চলুন তবে ওই ঘটনা শুরু থেকে জানা যাক। ঘটনা শুরু হয় প্লেনটি 3 ঘন্টা যাত্রা করার পর। তখন ব্রাজিলের এটিসি প্লেনটির সাথে কানেক্ট করতে পারছিল না এবং তারা ভাবছিল প্লেনটি সমুদ্রের মাঝামাঝি কোথাও রয়েছে। ঠিক তারপরে প্যারিস শহরে এটিসিও কানেক্ট করতে পারছিল না। তারা এটাই ভাবছিল কিছুক্ষণ পরে হয়তো প্লেনটির সাথে কানেক্ট করতে পারবে, কিন্তু ফ্লাইট 447 একটি ঝড়ের মেঘের মধ্যে
ফেঁসে গিয়েছিল। যদিও প্লেনের ওয়েদার রেডারও থাকে, যা থেকে ওয়েদার রিপোর্ট বোঝা যায়, কিন্তু খারাপ ওয়েদার থেকে এটি প্লেনকে সুরক্ষিত করে না। ফলে খারাপ ওয়েদারে প্লেনটিকে এগিয়ে যেতে হয়, কারণ প্লেন একটি গাড়ি নয় যে ইউটার্ন মেরে পেছনের দিকে পালাবে। একবার যদি প্লেন ঝড়ের মেঘে ঢুকে পড়ে, তখন আর কিছুই করা হয় না। তখন প্লেনটিকে নির্ভয়ে ঝড়ের সম্মুখীন হতেই হয়। ওয়েদার রেডার আগে ওয়েদার খারাপের খবর জানিয়ে দেয়, কিন্তু তা কতক্ষণ আগে জানাবে তা ওই রেডারের রেঞ্জের উপর নির্ভর করবে। প্লেনের রেডার কত দূর থেকে ওয়েদার মাপতে পারে এটা নির্ভর করে প্লেনটির অ্যান্টেনার ওপর এবং পৃথিবীর গোলাকৃতির উপর। ধরুন এটা আমাদের পৃথিবী এবং এটা প্লেন। যদি আপনি প্লেনের নোজটিকে উপরের দিকে করেন, তাহলে হতে পারে আপনি আকাশের তারা কিংবা ইউএফও দেখতে পারেন। আর যদি একটু নিচে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখে ফেলতে পারেন। যদি আরেকটু নিচে করেন, তাহলে হতে পারে ইন্টারন্যাশনাল স্যাটেলাইট দেখে ফেলতে পারেন। আর যদি আপনি পৃথিবীর কার্ভেচারের উপর নোজ রাখেন, তাহলে প্লেনটি ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত দেখতে পাবে। যত নিচের দিকে করবে, তত রেঞ্জ কমতে থাকবে। এটা শুধু বোঝানোর জন্য বলা হলো। সেক্ষেত্রে রেডার কিন্তু পাইলটকে আগে থেকেই বুঝিয়ে দেয় ওয়েদার কিন্তু খারাপ, কিন্তু পাইলটের পালানোর উপায় থাকে না। ফ্লাইট 447 মেঘের মধ্যে প্রবেশ করেছিল, তাই প্লেনটির এটিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কিছুক্ষণ যাত্রা করার পর হঠাৎ বরফের টোকা লাগার শব্দ আসতে থাকে। এই প্লেনটিকে আরও 10 ঘন্টা যাত্রা করতে হতো, তাই এই প্লেনটিতে 3টি পাইলট ছিল। প্লেনের সবথেকে এক্সপিরিয়েন্স পাইলট অলরেডি 3 ঘন্টা প্লেন চালিয়েছিল। এই কারণে সে রেস্ট নিতে চলে গিয়েছিল। এবার প্লেনটিকে পাইলট চালাচ্ছিল। তখনও ভয়ের কিছুই ছিল না, কারণ প্লেনের অটো পাইলট মোড অন ছিল। আর যতক্ষণ প্লেনের অটো পাইলট মোড ঠিক থাকবে, ততক্ষণ প্লেনটি সোজাভাবে উড়তে থাকে। কিন্তু এখন ঝড় থেকে হওয়া বরফগুলো প্লেনের সেন্সরগুলো ফ্রিজ করে দিচ্ছিল। অটো পাইলটের নিজের কোনো চোখ থাকে না। প্লেনের এইসব সেন্সরগুলোর জন্যই এগিয়ে চলতে পারে। আর যদি এই সেন্সরগুলো কাজ করা বন্ধ করে দেয়, অটো পাইলটও কাজ করা বন্ধ করে দেয়। আর এমনটাই হয় ফ্লাইট 447-এর সাথে। এতক্ষণ প্লেনের অটো পাইলট অন থাকার কারণে প্লেনটি সোজাভাবে চলছিল। অটো পাইলট বন্ধ হওয়ার সাথে সাথে প্লেনটি লেফটের দিকে রাউন্ড করতে শুরু করে। পাইলট সাথে সাথে প্লেনটিকে ম্যানুয়াল কন্ট্রোলে নিয়ে নেয়। প্লেনটি তখনও হাওয়ায় দুলছিল। পাইলট প্লেনটিকে সোজা করার চেষ্টা করছিল। তখন পাইলট প্রথম ভুলটি করে। সে প্লেনটিকে উপরের দিকে নিয়ে যায়। প্লেনটির উপরের দিকে নিতে হলে প্লেনটিকে প্রায় 2000 মিটার পার আওয়ার স্পিডে চালাতে হয়, কিন্তু প্লেনটি তখন 7000 মিটার পার আওয়ার স্পিডে চলছিল। প্লেনের অ্যাঙ্গেল অফ মোমেন্টাম তখন বেড়ে গিয়ে 30 ডিগ্রি হয়ে যায়। এটাই ছিল বিপদের প্রথম ধাপ। তখন ঝড় হওয়ার কারণে প্লেনের স্পিডও কমে যায়। তখন পাইলট ভীষণ ভয় পেয়ে যায়, তাই তখন প্লেনটিকে সে অন্য পাইলটকে চালাতে বলে। অন্য পাইলট পাইলটের মতো ভুল সিদ্ধান্ত নেয়নি। প্লেনের নোজ ডাউন করার জন্য সাইড স্ট্রিককে ডাউন করতে থাকে, কিন্তু এখনও পাইলট প্লেনের সাইড স্ট্রিকে পেছনের দিকে টানছিল। দুই পাইলট দুই দিকে সাইড স্ট্রিককে টানার কারণে প্লেনের কম্পিউটার কনফিউজ হয়ে যায়, যার ফলে পাইলটের সঠিক সিদ্ধান্ত কোনো কাজে আসছিল না। তারা যদি একবার একে অপরের কাজটা বুঝতো, তাহলে হয়তো সেদিন 224 জন নিজেদের প্রাণ হারাতে হতো। তখন প্লেনের স্পিড কমতে শুরু করেছিল, কারণ তাদের দুইজনের একজনও প্লেনটিকে কন্ট্রোল করতে পারছিল না। প্লেনের স্পিড কমতে থাকায় এবং লিফট না পাওয়ায় প্লেনটি পাথরের মতো নিচে নামতে শুরু করেছিল। তখনই ককপিটে এন্ট্রি হয় প্লেনের ক্যাপ্টেনের, কিন্তু আফসোস তার আসতে একটু দেরি হয়ে গেছে। তখন তার কাছে একটি চ্যালেঞ্জ ছিল প্লেনের নোজটিকে নিচের দিকে করা। পাইলট সেই পাইলটের ভুল দেখতে পেয়েছিল। পাইলট অবাক হয়ে যায়।
কো পাইলট সাইড স্টিকটিকে নিচের দিকে টেনে ধরে রেখেছিল, কিন্তু কো পাইলটের ভুল বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ তখন প্লেনের স্পিড অনেক ধীরে হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর শেষ অ্যালার্মটি বাজতে শুরু করে। সেটি ছিল গ্রাউন্ড ওয়ার্নিং অ্যালার্ম। এই অ্যালার্মটি তখনই বাজে যখন প্লেনটি মাটির অনেক কাছে চলে আসে, এবং এই অ্যালার্মটি বোঝানোর চেষ্টা করে যে প্লেনটি মাটির অনেক কাছে চলে এসেছে, প্লেনটিকে উপরে নিয়ে যাও, অথবা তা না হলে ধাক্কা লেগে যাবে। তখন আর কিছুই করার ছিল না, ক্যাপ্টেন সে শুধু মরবার অপেক্ষা করে যাচ্ছিল। কিছুক্ষণ পর প্লেনটি সমুদ্রের সাথে গিয়ে ধাক্কা খেলো। এক পলকে সব শেষ হয়ে গেল। এই প্লেন ক্র্যাশ বহু পরিবারের বুক খালি করে দিয়ে গেল, সাথে পাইলটদেরও একটি শিক্ষা দিয়ে গেল যে কেমন করে এমন পরিস্থিতিকে সামাল দিতে হয়। তো এখন আমরা জেনে নেব কিভাবে এই সমস্যা থেকে বাঁচা যেত। প্লেনের অটো পাইলটে কোনো চোখ থাকে না, এই সেন্সারগুলোর কারণেই এই প্লেনটি এগিয়ে যেতে থাকে। যদি প্লেনটি মেঘের মধ্যে প্রবেশ না করে তাহলে প্লেনটিকে সরিয়ে নিয়ে মেঘের থেকে দূরে নিয়ে যাওয়া যায়। আর যদি প্লেনটি একবার মেঘে প্রবেশ করে ফেলে তাহলে প্লেনটিকে কোনো দিকে না ঘুরিয়ে সোজা চালিয়ে যেতে হয়, কারণ কোনো দিকে প্লেনটিকে ঘুরিয়ে নেওয়া হবে বোকামি। কারণ প্রকৃতির যে হাওয়া, আমরা সে বিপরীতে কখনোই যেতে পারবো না, কারণ এই হাওয়াটির জন্য প্লেন উড়ে বেড়ায়। অটো পাইলট মোড অফ হয়ে যাওয়ার পরেও একটা উপায় ছিল পাইলটদের কাছে, আর সেটা হলো প্লেনটিকে সোজাভাবে উড়িয়ে নিয়ে যাওয়া। যতই অটো পাইলট নষ্ট হয়ে যাক, যতই সেন্সারগুলো নষ্ট হয়ে যাক, তারপরেও একটা উপায় থাকে যে প্লেনটিকে সোজাভাবে উড়িয়ে নিয়ে যাওয়ার। খারাপ সেন্সারের জন্য সমস্যা তো অবশ্যই হবে, কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটবে না যতক্ষণ প্লেনটিকে সোজা ওড়ানো যাচ্ছে। প্লেনের কো পাইলটের সবথেকে বড় ভুল ছিল সাইড স্টিককে পিছনের দিকে টানা। আসলে কো পাইলটের মেন পাইলটের থেকে এক্সপিরিয়েন্স অনেকটাই কম থাকে, আর তার সেরকম পরিস্থিতিতে ভয় পাওয়াটাও ছিল স্বাভাবিক। সেই কারণে এয়ার ফ্রান্স 447 আজ আমাদের মধ্যে নেই, এবং নেই 224 জন মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিবেন, এবং এমনই রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফিজ।